বর্তমানে পুঁজিতন্ত্রের প্রবল রূপে এত সুদৃঢ় ভিত্তি পেয়ে যাওয়ার অন্যতম পেছনের কারণ হচ্ছে মার্কস নিজে। ওই ব্যাটা যদি এই গণ্ডগোলগুলো আগে থেকে ধরিয়ে না দিত তাহলে পুঁজিবাদকে আরও আগেই নাকি খতম করা সম্ভব ছিল। এই লোকটা ছিলেন ভয়াবহ রকমের ঘাড়তাড়া একটা লোক। যতদিন ধরে মানুষের ইতিহাস লিপিবদ্ধ আকারে আছে প্রত্যেকটি যে শ্রেণী সংঘাতের, শ্রেণী সংগ্রামের ইতিহাস। একদিকে সে বলছে 500-600 কোটি টাকা তার মুনাফা হয়ে যাচ্ছে, অপরদিকে তাকে নাকি আবার শ্রমিকদের বেতন দেওয়ার জন্য রাষ্ট্রের কাছ থেকে 60 কোটি টাকা ধার নিতে হয়। তাহলে কেন এই শ্রমিকরা এই রাষ্ট্র মেনে নেয়? লেনিন কেন অস্বস্তিকর? লক্ষ্য করে দেখবেন যে মার্কস, যে লোকটা মাত্র 63 বছরের মতো বেঁচে ছিলেন, এবং মার্কস এঙ্গেলসের রচনাবলী এখন পর্যন্ত পাওয়া যায় 56 খণ্ড। আপনারা বোধহয় জানেন যে মার্কস এঙ্গেলস রচনাবলী বের করবার জন্য নতুন আরেকটা প্রয়াস শুরু হয়েছে। সেই প্রয়াস 130 খণ্ডে মার্কস এঙ্গেলসের রচনাবলী ছেপে বের করবে 2030 সনের মধ্যে। 130 খণ্ড মার্কস এঙ্গেলসের রচনাবলী ছেপে বের করা হয়। এটা জার্মানি থেকে বেরোবে, মানে জার্মানিতে মার্কস ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে, সেটার সঙ্গে আরও অনেকে প্লাস 12টা দেশের শেষ খবর পাওয়া পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতরা মিলে এই প্রক্রিয়াটা চালু করছে। 130 খণ্ডে মার্কসের রচনাবলী বেরোবে, মার্কস এঙ্গেলস রচনাবলী। কিন্তু মার্কস অনেকের কাছে স্বস্তিদায়ক, একটা ফিল গুড ব্যাপার আছে মার্কসের মধ্যে। আপনি মার্কসকে নিয়ে যে কোনো কিছু ব্যাখ্যা করে দিতে পারবেন। যে লোকটা বললো যে ব্যাখ্যার আর দরকার নেই, এখন দুনিয়াটাকে বদলাও, কী ভয়াবহ একটা ট্র্যাজেডি। এই লোকটাকে দিয়ে এখন যে যার মতো করে ইচ্ছে করে ব্যাখ্যা করে ফেলতে পারছে। মার্কসের একটা সুবিধাও আছে। আপনি দেখবেন যে মার্কস নিয়ে কথা বলতে গেলে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে তার নিজস্ব মতামত দেবে না। মার্কসের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো পৃথিবীতে এমন কোনো লোক নাই যে মার্কস বোঝে না, এবং দ্বিতীয় ট্র্যাজেডি হলো আসলে খুব কম লোকই বোঝে। ফলে এই মার্কসকে নিয়ে আপনি যে কোনো কিছু করতে পারবেন। এমনকি ওয়ার্ল্ড ব্যাংকের যে বার্ষিক প্রতিবেদন হয় সেখানেও মার্কসকে দিয়ে প্রতিবেদন শুরু হয়। মার্কসকে নিয়ে তার বই কীরকম পড়ার আগ্রহ ছিল, মার্কসের প্রেম কটা ছিল সে নিয়েও বই আছে। এরপরে মার্কস কী খেতে ভালোবাসতেন, কোন কোন ভাষায় কথা বলতে পারতেন, এমন কোনো ব্যাপার নেই মার্কসকে নিয়ে যেটা হয় না। মার্কস ইজ এ ফিল গুড পার্সোনালিটি। কিন্তু গণ্ডগোল হচ্ছে লেনিনকে নিয়ে। লেনিনকে নিয়ে সবাই স্বস্তিবোধ করেন। মার্কসকে নিয়ে স্বস্তিবোধ করার কারণ আছে। মার্কস মাত্র 63 বছর বেঁচে ছিলেন, কিন্তু তার মাথায় দুনিয়াকে নিয়ে এত রকমের চিন্তা ছিল, ভাবনা ছিল, যে তিনি সেই চিন্তাগুলোকে এক জায়গায় নিয়ে আসতে সম্ভব ছিল না। যে প্রবল, আপনি চিন্তা করে দেখুন যে 56 খণ্ডের রচনাবলী বা 75 খণ্ডের রচনাবলী বের হয়ে গেছে বলে আমরা জানতাম, দেখা গেল সেটা 130 খণ্ডেও আসলে ছেপে বের করা সম্ভব নয়। তার এক একটা বাক্য, এবং তারা যেটা করবেন যে ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরিতে যেখানে মার্কস পড়তেন, সেই সময় যে বইগুলো মার্কস পড়তেন সেই বইগুলোতে পড়তে পড়তে দাগ দিয়ে দিয়ে পাশে যে কমেন্টসগুলো লিখেছেন, মন্তব্যগুলো, সেগুলো খুঁজে খুঁজে বের করে সেই কমেন্টগুলোকে বের করা হয়েছে। এবং এক একটা পাশে হয়তো একটা লাইন, ওই একটা লাইন নিয়ে দেখা যাবে যে 20-25টা পিএইচডি করে ফেলছে। ফলে মার্কসের চিন্তার ব্যাপ্তি এবং তার গভীরতা এবং তার বিস্তৃতি এত প্রবল। যেমন ধরুন একটা লাইন, একটা জায়গাতে অ্যাঙ্গেলসকে মার্কস লিখছেন যে কেন প্রাচ্যের ইতিহাসকে ধর্মের ইতিহাস বলে মনে হয়, এটা আমাদের ভাবা দরকার। এক লাইন বলে মার্কস কিন্তু ছেড়ে দিলেন। এবং সেই যে এক লাইন, কেন প্রাচ্যের ইতিহাসকে ধর্মের ইতিহাস বলে মনে হয়, আপনি আজকে যদি বাংলাদেশের গণ অভ্যুত্থান বা বিপ্লব যাই বলুন না কেন, না যাই বলুন না কেন বলা উচিত না, আসলে নাম কেন হয় তারও ইতিহাস আছে, এমনি এমনি নাম হয় না, নামেরও রাজনীতি আছে। সুতরাং যাই বলুন না কেন কথাটা ভুল, বলা ঠিক হবে না। আমাদের বরং তর্কাতর্কি করে আলোচনা করে ঠিক করা উচিত এদেরকে কী নামে ডাকবো। অথবা তার চেয়েও বড় কথা বোধ হয় ভবিষ্যতে বলবে আসলে এর কী হয়েছিল। এখন যে নামে আপনি ডাকুন না কেন ফলাফলই বলে দেবে। তো যাই হোক, ওই যে কথাটা মার্কস বললেন যে প্রাচ্যের ইতিহাসকে কেন ধর্মের ইতিহাস বলে মনে হয়, আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন তো, গণ অভ্যুত্থান পরবর্তীকালে আপনার কি এরকম মনে হচ্ছে না যে আমরা কি আসলে কিসের জন্য আন্দোলনটা করেছিলাম? আমরা কি আন্দোলনটা যেটা করেছি সেটা কিছু কেবলমাত্র কিছু রেটরিক, কিছু বাক্য অলঙ্কারের মধ্যে পর্যবাসিত হয়ে যাচ্ছে কি? এবং সেই বাক্য অলঙ্কারগুলো কি কেবলমাত্র আমাদের ইতিহাস, আমাদের ধর্মের মধ্যেই আটকা পড়ে যাচ্ছে? এবং সেটা কি আসলে যতটা আপনার জনগণকে উপকৃত করছে এই ধর্মের দিকে প্রবণতা, সেটা কি তার চেয়ে বেশি আপনার পার্শ্ববর্তী দেশে আরেকটা ধর্মান্ধ দলকে তারও বেশি সহযোগিতা করছে কিনা, সেটাও তো ভাবনার অবকাশ রয়েছে। তার মানে এই যে এত কিছু ভাবছেন, এই ভাবনাগুলো মার্কস শুধুমাত্র
লিখতে গিয়ে অ্যাঙ্গেলসকে একটা লাইনে লিখেছিলেন, প্রাচ্যের ইতিহাসকে কেন ধর্মের ইতিহাস বলে মনে হয়, এটা ভাববার অবকাশ আছে। ফলে মার্কসের চিন্তার এই যে বিস্তৃতি, এই বিস্তৃতিকে আপনি এতভাবে ব্যাখ্যা করতে পারবেন যে মার্কসকে দিয়ে যে কেউ তার নিজের মতো করে কাজটা করে নিতে পারে। এবং বলা হয় যে পাশ্চাত্যে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে, আমেরিকা বলাটা ঠিক না, আমেরিকা আসলে একটা মহাদেশের নাম, যুক্তরাষ্ট্রে, মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়গুলোতে ফান্ড পাওয়া সহজ হয় যদি আপনি মার্কসিস্ট কোন জায়গা থেকে আপনার গবেষণাপত্রটুকু দাখিল করেন। অনেকে এই অভিযোগও করেন যে বর্তমানে পুঁজিতন্ত্রের প্রবল রূপে এত সুদৃঢ় ভিত্তি পেয়ে যাওয়ার অন্যতম পেছনের কারণ হচ্ছে মার্কস নিজে। ওই ব্যাটা যদি এই গণ্ডগোলগুলো আগে থেকে ধরিয়ে না দিত তাহলে পুঁজিবাদকে আরও আগেই নাকি খতম করা সম্ভব ছিল। তো যাক, ব্যাপারটা যাই হোক, মোদ্দা কথা হচ্ছে যে মার্কসকে নিয়ে মোটামুটি সবাই যে যার মতো করে স্বস্তিতে থাকতে পারেন। গণ্ডগোলটা হয়ে যায় লেনিনকে নিয়ে। এই লোকটা ছিলেন ভয়াবহ রকমের ঘাড়তাড়া একটা লোক। মার্কস অনেক কিছু বলেছেন একসঙ্গে, এবং মাত্র 63 বছরের জীবনে তিনি এত রকম কথা, এত রকম বিষয় এতভাবে ভেবে গেছেন, ভাবতে গেলে মার্কসকে আটকে রাখা মুশকিল হতো। অ্যাঙ্গেলস তার ক্যাপিটাল, যেটা কিনা মার্কস ভেবেছিলেন মোটামুটি 6 খণ্ডে বের করবেন, সে দেখা গেলো জীবদ্দশায় তিনি 1 খণ্ডের বেশি ছেপে বের করতে পারেননি। এবং বের করতে না পারার কারণও আছে। মার্কস ভাবলেন যে আচ্ছা, এই বিষয়টা নিয়ে লিখতে গিয়ে রাশিয়ার ব্যাপারে 2-4টে পাতা আমার লেখা দরকার। তো রাশিয়ার বিষয়ে 2-4টে পাতা লিখতে গিয়ে তিনি দেখলেন যে আচ্ছা, ইংরেজিতে পড়বো, জার্মানিতে পড়বো আমি রাশিয়ানদের বিষয়ে, আচ্ছা রাশিয়ান ভাষাটা শিখলে কেমন হয়। রাশিয়ান ভাষা শেখা শুরু করে দিলেন এবং ভাষাটা মতোই শিখলেন, এবং শিখে তিনি রাশিয়ান ইতিহাস এবং অর্থনীতি নিয়ে, দর্শন নিয়ে প্রবল রূপে মজে গেলেন। ক্যাপিটাল মাথায় উঠল। তখন আবার অ্যাঙ্গেলস ওখান থেকে বকাঝোকা করে চিঠি পাঠাচ্ছেন, তোমার এই এক বাজে অভ্যেস, একটা দিকে ঢুকলে তুমি কোথায় ছিলে সেটা ভুলে গিয়ে একদিকে রওনা দাও, ফিরে এসো আবার, ক্যাপিটাল কবে শেষ করবে তুমি, লোকজন আর কত লোকজনকে বলে বলে বোঝাবো, কতদিন আর তুমি দায়িত্ব পেছাবে। ফলে মার্কসের এই চিন্তার ব্যাপ্তি বিস্তৃত প্রবল ছিল। লেনিন সে জায়গা থেকে, খুব মজার ব্যাপার, মার্কস যখন মারা গেলেন 1883 সনে, তখন 1900 সন শুরু হতে কত বছর বাকি? 17। আবার এই 1900 সন শুরু হওয়ার ঠিক 17 বছর পরেই নতুন করে মার্কস জন্ম নিলেন, যাকে বলছেন আপনি রুশ বিপ্লব। মজার একটা, যাকে বলে সমাপতন। এই লেনিন সোজা কথায় তুরুপকে তুরুপ বলতেই অভ্যস্ত ছিলেন। ইংরেজিতে আমরা বলি যে টু কল স্পেড এ স্পেড। এই স্পেডকে সবাই কোদাল কেন বানায় কে জানে? এই স্পেড আসলে কোদাল না, স্পেড হচ্ছে তাসের যে ওই স্পেড, এটা কোদাল না। সবাই যেন কোদালকে কোদাল বলতে অভ্যস্ত। কোদালকে তো আমি কখনো অন্য কোনো নামে কাউকে ডাকতে শুনিনি, ফলে কোদালকে লোকে কোদাল নামেই ডাকবে। যাক, লেনিন এই জায়গা থেকে প্রবল রূপেই সরাসরি মার্কস যে কথাটা বলে গেছিলেন যে জগৎকে বদলানোটা হচ্ছে আসল কাজ, তার মানে মার্কস নতুন করে জগৎকে ব্যাখ্যা করার একটা জায়গায় এসে পৌঁছতে পেরেছিলেন। লেনিন সেই জায়গাতে এসে সরাসরি তিনি মূল প্রশ্নটাতে তার নিজের মনোযোগ দৃষ্টিবদ্ধ করলেন। লেনিন যে কাজটা করলেন, রাষ্ট্র ক্ষমতাটাকে বদলানোর জন্য সেটা বোঝার চেষ্টা করলেন তিনি। খুনবে যে বইটার কথা বললেন, রাষ্ট্র বিপ্লব, বইটা লেনিন সম্পূর্ণ করে যেতে পারেননি, এবং আমরা অভাবনীয় রকমের একটা বঞ্চনার শিকার হয়ে গেলাম। লেনিন যদি তার রুশ বিপ্লবের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকে যদি তিনি তার রাষ্ট্র এবং বিপ্লবের অভিজ্ঞতার সারসংকলনের মধ্যে গ্রন্থিত করতে পারতেন, তাহলে কি ভয়াবহ একটা কাণ্ড করতে পারত। এই যে লেনিন কিনা একদম প্রায়োগিক বলে আমরা যাকে বলছি, তিনিও কিন্তু মজার ব্যাপার 1916 সনের দিকে যখন লেনিন নির্বাসনে আছেন, খুব সম্ভব তিনি তখন ফিনল্যান্ড থেকে সাইবেরিয়ায় ছিলেন 1916 সনের দিকে। হ্যাঁ হ্যাঁ, তখনও মজার ব্যাপার, যখন রুশ বিপ্লব একবার দ্বার প্রান্তে, রেভলিউশন অ্যাট দ্য গেট, স্লাভো জিজেক যেটাকে বলছেন, সেই সময় লেনিন কি করছেন? লেনিন তখন নতুন করে হেগেল পাঠ শুরু করেছেন, হেগেলের লজিক পড়ছেন। মজার ব্যাপার না, যে লেনিনকে আমরা বলছি সবচেয়ে প্রায়োগিক ব্যক্তি, সেই ব্যক্তি 1916 সনে যখন বিপ্লবের ঘনঘটা চলছে পুরো রাশিয়া জুড়ে, তখন লেনিন কি করছেন? আরে কুড়ি ঘরের মধ্যে বসে বসে হেগেলের লজিক পাঠ করছেন। সেই লেনিন বুঝতে চেয়েছেন রাষ্ট্রটা কি বদলানোর আগে, এবং সেটা করতে গিয়ে তিনি বারবার ফিরে যাচ্ছেন মার্কসের কাছে, অ্যাঙ্গেলসের কাছে। অ্যাঙ্গেলসের বিশেষ করে রাষ্ট্র, পরিবার এবং ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব বা বিকাশ, এই গ্রন্থের দিকে বারবার লেনিন যাচ্ছেন।
এবং তিনি একটা মধ্যা জায়গাতে এসে লেনিন রাষ্ট্রকে বোঝার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছেন। তিনি বলছেন, দেখো রাষ্ট্রর গুরুত্বপূর্ণ বিষয়টা কি। মনে করুন কমিউনিস্ট ম্যানিফেস্টোর প্রথম লাইনটা কি মনে আছে কারোর কমিউনিস্ট ম্যানিফেস্টোর? না না, এটা তো হচ্ছে শুরুর দিকে, প্রথম যে চ্যাপ্টারটা, প্রথমটা। হ্যাঁ, পৃথিবী লিখিত ইতিহাস মানেই হচ্ছে আদিম সাম্যবাদ থেকে। তার মানে যতদিন ধরে মানুষের ইতিহাস লিপিবদ্ধ আকারে আছে, প্রত্যেকটি হচ্ছে শ্রেণী সংঘাতের, শ্রেণী সংগ্রামের ইতিহাস। লেনিন যেখান থেকে শুরু করছেন রাষ্ট্র প্রসঙ্গে বলতে গিয়ে, লেনিন বলছেন যে দেখো রাষ্ট্রের মধ্যে কিছু, সমাজের মধ্যে কিছু উপাদান থাকে, কিছু কিছু উপাদান, কিছু কিছু সংঘাত সমাধান করা যায়, কিছু কিছু উপাদান, কিছু কিছু সংঘাত সমাধান করা যায় না, অসমাধানযোগ্য, সমাধান করা যায় না, কনসিলেবল না। এই কনসিলেবল না হওয়ার কারণে একটা ক্লাস অ্যান্টাগনিজম থাকে, দুটো শ্রেণীর মধ্যে বা একাধিক শ্রেণীর মধ্যে পরস্পর একটা মারামারির সম্পর্ক থাকে, একটা দ্বন্দ্ব সংঘাতের সম্পর্ক থাকে। এবং সবসময়, অধিকাংশ সময় এই দ্বন্দ্ব বা এই সংঘাতটা আসলে সমাধানযোগ্য না। তখন যেটা করা হয়, তখন এই শ্রেণীগুলোর মধ্যে সংঘাতটাকে থামিয়ে রাখতে, চূড়ান্ত কোনো ফয়সলার দিকে যাতে না যায় সেটা নিশ্চিত করতে এই সমাজের মধ্যে শ্রেণী সংঘাতটাকে একটা আপাত, যাকে বলা হয় বোঝাপড়ার জায়গা না হলেও একটা জায়গাতে এটাকে থামিয়ে রাখা হয়, এটাকে ম্যানেজ করে রাখা হয়, এটাকে ভুলিয়ে ভালিয়ে ব্যবস্থা করে রাখা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভুলিয়ে তো আপনি রাখলেন, রাষ্ট্রের মধ্যেকার যে সমস্যা সমাধান করা যায় না, অসমাধানযোগ্য, সেই সমস্যাটাকে আপনি তো রাষ্ট্র নামে একটা প্রতিষ্ঠান তৈরি করে তাকে আপনি আপাতত ধামাচাপা দিয়ে রাখলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে রাষ্ট্রটা তৈরি করে আপনি সমাজের ভেতরকার শ্রেণী সংঘাতটাকে ধামাচাপা দিয়ে রাখলেন, প্রশ্ন হচ্ছে ধামাচাপা দিয়ে রাখার মধ্যে ওই রাষ্ট্রটা প্রকৃতপক্ষে এই যে বিভিন্ন সংঘাতময় শ্রেণীগুলো আছে, কোনো একটা শ্রেণীর নিশ্চয়ই সে স্বার্থটা রক্ষা করবে। প্রশ্নটা হচ্ছে কোন শ্রেণীর স্বার্থ সে রক্ষা করবে। রাষ্ট্র হচ্ছে শ্রেণী সংঘাতের যে অসমাধানযোগ্য পরিস্থিতি, এই অসমাধানযোগ্য পরিস্থিতি যাতে চূড়ান্ত সমাধানের জায়গায় না যায়, চূড়ান্ত সংঘাতের জায়গায় গিয়ে কোনো এক রাষ্ট্রের পক্ষে, কোনো এক শ্রেণীর পক্ষে যাতে রাষ্ট্রটা চলে না যায়, তার জন্য রাষ্ট্র নিজেকে তৈরি করে রাখে একটা বোঝাপড়া, একটা আপাত দৃষ্টিতে একটা ব্যালেন্সের জায়গা থেকে। মজার ব্যাপার। কিন্তু এটা করতে গিয়ে যেই পক্ষ অন্য পক্ষের জন্য গায়ে গতরে খেটে নিজের, মানে যাকে বলে নিজের ভাগটুকু ছেড়ে দিয়ে অন্য পক্ষের লাভ করবে রাষ্ট্রের মধ্যে থেকে, সে কেন থাকবে তাহলে? তার কেন ঠেকা পড়েছে? সোজা কথায় যদি আমি বলি যে আমাদের রাষ্ট্রে বা যে কোনো পুঁজিতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র যদি টিকে থাকে কোনো একটা অ্যান্টাগনিজম, সংঘাত, যে সংঘাতের সমাধান সম্ভব না টিকে থাকার ফলে, রাষ্ট্রটাকে মোটামুটিভাবে একটা ব্যালেন্সের জায়গায় এনে টিকিয়ে রাখে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেই পক্ষ এতে ক্ষতির সম্মুখীন হয় সে কেন এটা মেনে নেয়? তার মেনে নেওয়ার কারণ কি? সে কি বুঝবে না যে আমার ক্ষতি হচ্ছে? আমার যিনি বললেন আমাদের আজকে প্রথমেই, যে অপরদিকে একদিকে সে বলছে 500-600 কোটি টাকা তার মুনাফা হয়ে যাচ্ছে, অপরদিকে তাকে নাকি আবার শ্রমিকদের বেতন দেওয়ার জন্য রাষ্ট্রের কাছ থেকে 60 কোটি টাকা ধার নিতে হয়। তাহলে কেন এই শ্রমিকরা এই রাষ্ট্র মেনে নেয়? কী কারণে? এই প্রশ্নটার উত্তর দিচ্ছে লেনিন অ্যাঙ্গেলসের কাছ থেকে নিয়ে। এবং এই প্রশ্নটা যখন আপনি শুনবেন তখন বুঝতে পারবেন যে কেমন করে লেনিন আসলে মার্ক্সের মৌলিক চিন্তার একটা ধারাবাহিকতা রক্ষা করে যাচ্ছে।